আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। এই পদার্থের গঠন নিয়ে তোমাদের 3টা ক্লাস থাকবে। তার মধ্যে পার্ট 1 আজকে আলোচনা করব। এই পার্ট 1-এ থাকবে পদার্থসমূহ। পদার্থ কাকে বলে? পদার্থ দুই ধরনের, একটা হচ্ছে অণু আর একটা হচ্ছে পরমাণু। 2 নম্বর টপিকসে থাকবে মৌলের প্রতীক ও সংকেত। 3 নম্বর টপিকসে থাকবে মৌলের কণিকা। 4 নম্বর টপিকসে থাকবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বর্ণনা। অর্থাৎ এগুলো হচ্ছে স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের পরিচিতি বা বর্ণনা। এরপর পরমাণু পরিচিতি, এরপর আপেক্ষিক পারমাণবিক ভর, এরপর আপেক্ষিক আণবিক ভর, এরপর হচ্ছে আইসোটোপ। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা শুরু করি। প্রথম হচ্ছে পদার্থ। পদার্থ কাকে বলে? তোমরা ক্লাস 2-3 থেকে শিখে আসছো। পদার্থ হচ্ছে যাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, আয়তন আছে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাদেরকে বলে পদার্থ। পদার্থ হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ। এই কঠিন, তরল, বায়বীয় পদার্থ নিয়ে তোমাদের আবার দ্বিতীয় অধ্যায়ে বিশদ আলোচনা করা আছে। তোমরা যখন ওই দ্বিতীয় অধ্যায়ে ক্লাসটা দেখবা তখন ওইখানে এই সম্পর্কিত আলোচনা করা থাকবে। এখন দেখো, প্রথমে আমরা আলোচনা করব অণু এবং পরমাণু নিয়ে। দেখো, অণু কাকে বলে? অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে বলা হয় অণু। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে বলা হয় অণু। অণু বলে। পরমাণু, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে বলা হয় পরমাণু। অর্থাৎ অণুর ক্ষেত্রে মৌলিক এবং যৌগিক পদার্থই হতে পারে, কিন্তু পরমাণুর ক্ষেত্রে শুধু মৌলিক পদার্থ। অর্থাৎ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে বলা হয় পরমাণু। অণু মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে বলা হয় অণু। এরপর দেখো মৌলের প্রতীক এবং সংকেত। মৌলের প্রতীক হচ্ছে, তোমরা ক্লাস 8-এ শিখে আসছো, মৌলের প্রতীক হচ্ছে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় মৌলের প্রতীক। অর্থাৎ যেমন এই কার্বনের ইংলিশ নেম হচ্ছে, বানাম হচ্ছে CARBON, কার্বন। এর প্রথম অক্ষর হচ্ছে সি, তাই কার্বনের সংকেত হচ্ছে সি। যেমন ধরো ক্লোরিনের ইংলিশ বানান হচ্ছে COCLORIN, ক্লোরিন। তো মৌলের প্রতীকগুলো সাধারণত ওই মৌলের ইংরেজি নামের বা ল্যাটিন নামের প্রথম অক্ষর বা প্রথম 2 অক্ষর দ্বারা সূচিত করা হয়। যেহেতু কার্বনের প্রথম অক্ষর সি, তাই তার প্রতীক হচ্ছে সি। কিন্তু ক্লোরিনের প্রথম অক্ষরও কিন্তু সি, তাই তাকে প্রথম 2 অক্ষর ব্যবহার করে ক্লোরিনের প্রতীক দেওয়া হয়েছে, তাই তার প্রতীক হচ্ছে ক্লোরিন। এরকম আরও আছে, যেমন ক্যালসিয়াম ইংলিশ বানান হচ্ছে CALSIUM, ক্যালসিয়াম। অর্থাৎ প্রথম অক্ষর হচ্ছে সি। যেহেতু কার্বনের প্রতীক সি, তাই তার প্রথম 2 অক্ষর দ্বারা তার প্রতীক দিবে, অর্থাৎ CA। এইভাবে কোনো মৌলের প্রতীক দেওয়া হয়। যেমন এরকম আরও আছে কোবাল্ট, মানে একই অক্ষর দ্বারা COBALT, কোবাল্ট। তার প্রথম অক্ষর সি, সেই হিসেবে সি হওয়ার কথা, কিন্তু কার্বনের প্রতীক সি ব্যবহৃত হওয়ার কারণে এখানে ব্যবহৃত হয়েছে CO। তো এরকম মৌলের প্রতীক এইভাবে দেওয়া হয়। যেমন আরও আছে, যেমন নাইট্রোজেনের প্রতীক হচ্ছে N।
আবার দেখো সোডিয়ামের ল্যাটিন নেম হচ্ছে নেট্রিয়াম। এই সোডিয়ামের প্রতীকটা ব্যবহৃত হয়েছে ল্যাটিন নেমের প্রথম অক্ষর দ্বারা। সোডিয়ামের ল্যাটিন নেম হচ্ছে নেট্রিয়াম, তাই তার সংকেত হচ্ছে Na। এরকম আরো আছে, যেমন নিওবিয়াম, NIOBIUM, নিওবিয়াম, তাই তার নিওবিয়াম না, নিকেল, তার বানাম হচ্ছে NiCHEL, নিকেল, তাই তার প্রতীক হচ্ছে Na। এই হলো মৌলের প্রতীক। এরপর দেখো সংকেত হচ্ছে কোন মৌলের যোজনী এবং প্রতীক দ্বারা গঠিত অণুকেই বলা হয় সংকেত। গঠিত যৌগিক পদার্থকেই বলা হয় সংকেত। কোন মৌলের যোজনী এবং প্রতীক দ্বারা গঠিত যৌগিক পদার্থকেই বলা হয় যৌগিক অণু বা পরমাণুকে বলা হয় সংকেত। সংকেত যেমন এইটা হলো হাইড্রোজেন অণু। এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে একটা হাইড্রোজেন অণু গঠিত হয়। অর্থাৎ সংকেত তোমার অণুর ক্ষেত্রে হতে পারে, শুধু মৌলিক পদার্থ হতে পারে। যেমন ক্লোরিনের দুইটা পরমাণু নিয়ে একটা অণু গঠিত হয়। যেমন সালফারের 8টা পরমাণু নিয়ে সালফারের অণু গঠিত হয়। এরকম যৌগিক পদার্থ আছে H2SO4। যেমন এখানে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, এই 3টা মৌলিক পদার্থ দ্বারা গঠিত হয়ে একটা যৌগ গঠিত হয়েছে, যাও কি সংকেত। অর্থাৎ সংকেত হচ্ছে কোনো মৌলের যোজনী এবং প্রতীক দ্বারা গঠিত পরমাণু বা অণুকে বলা হয় সংকেত। তো সংকেত হচ্ছে এরকম, যেমন সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4, কার্বনিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2CO3। এটি হচ্ছে যৌগিক পদার্থ, আর এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। আচ্ছা, এরপর দেখো আরো আছে, যেমন নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে এটা। যেমন ফসফরিক অ্যাসিড H3PO4, যেমন অ্যামোনিয়া, যেমন হাইড্রোজয়িক অ্যাসিড ইত্যাদি অনেক সংকেত আছে। তো এই হলো আমাদের সংকেত। এরপর দেখো আমাদের পরমাণু নিয়ে সর্বপ্রথম পরমাণুর জনক হচ্ছে জন ডাল্টন। সর্বপ্রথম উনি বলেন যে পরমাণু সমূহ অবিভাজ্য, অর্থাৎ পরমাণুগুলারে ভাগ করা যায় না, পরমাণুকে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় না। তাই জন ডাল্টন 1803 সালে, পেশায় তিনি ছিলেন শিক্ষক। জন ডাল্টন পেশায় ছিলেন শিক্ষক। তিনি 1803 সালে সর্বপ্রথম বলেছিলেন যে পরমাণু সমূহ অবিভাজ্য, অর্থাৎ তাকে ভাগ করা যায় না। তাই তার নামকরণ করা হয়েছিল অ্যাটম, অর্থাৎ পরমাণুকে বলা হয়েছিল অ্যাটম। অ্যাটম শব্দটি আবার গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে আরটা হচ্ছে টোমাস। অর্থ হচ্ছে না, টোমাস শব্দের অর্থ হচ্ছে বিভাজ্য, অর্থাৎ ভাগ করা, অর্থাৎ বিভাজ্য না। তাই জন ডাল্টন এটার নাম দিয়েছিল অ্যাটম। এরপর তখন তার এই মতবাদ সবাই মাইনা নিছিল, অর্থাৎ সবাই মানছে, কারণ তার পরীক্ষালব্ধ প্রমাণ ছিল। কিন্তু এর কিছুদিন পরে তিনজন বিজ্ঞানী না, মূলত প্রথমে রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করবার রাদারফোর্ড সর্বপ্রথম দেখেন যে একটা পরমাণু নিয়ে একটা হিলিয়াম আলফা কণা, যাকে বলে
আলফা কণা নেওয়ার পর সে দেখলো বেশিরভাগ কণিকা সমূহ এর ভেদ করে চলে যায়। তখন সে এই অংশটুকু তোমরা আসলে এসএসসিতে পড়বা, অর্থাৎ এসএসসি সিলেবাসে নাই, তাই আমরা এটা আলোচনা করব না। আলোচনা করব আমরা ডাইরেক্টলি মৌলিক কণিকা। তখন জন ডাল্টন অ্যাটম নামকরণ করার পর বিজ্ঞানী রাদারফোর্ড, বিজ্ঞানীগুলোর নামগুলা লিখে নিতে পারো কারণ এগুলা বইয়ে ভালো করে দেওয়া নাই। বিজ্ঞানী চেডউইক, আরটা হচ্ছে স্যার জে থমসন। এই তিনজন বিজ্ঞানী পরমাণুকে গবেষণা করে দেখলেন যে রাদারফোর্ড দেখলো এই পরমাণুর কেন্দ্রে ধনাত্মক বিশিষ্ট এক ধরনের কণিকা থাকে যার নাম হচ্ছে প্রোটন। সে তার নাম দিয়েছে প্রোটন, অর্থাৎ সেই কণিকার বৈশিষ্ট্য হচ্ছে সে ধনাত্মক চার্জ বহন করে। আর বিজ্ঞানী চেডউইক নিউট্রন আবিষ্কার করে, যার কোনো চার্জ নাই, অর্থাৎ চার্জ নিরপেক্ষ। সর্বশেষ স্যার জে থমসন, এই দুইটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে। তখন বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর কেন্দ্রটাকে একটা নামকরণ করে, ওই নামকরণটা হচ্ছে এই পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস নামে নামকরণ করে। এই আমরা যে এখন পড়তেছি বইয়ে যে নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াস কিন্তু আগে কেউ জানতো না যে এটার নাম যে নিউক্লিয়াস। রাদারফোর্ড এগুলো আবিষ্কার করার পরে নাম দিছে নিউক্লিয়াস। রাদারফোর্ড আর চেডউইক আবিষ্কার করছে নিউট্রন। আর সর্বশেষ স্যার জে থমসন ইলেকট্রন আবিষ্কার করছে, যার চার্জ হচ্ছে ঋণাত্মক চার্জবাহী, অর্থাৎ তার চার্জ হবে ঋণাত্মক, এবং সেটা কি পরমাণুর কেন্দ্রকে আবর্তন করবে, যার চতুর্দিকে আবর্তন করবে। এটার নাম হচ্ছে ইলেকট্রন। তার মানে এই প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন এগুলা পরমাণু, মূলত পরমাণুতে দুই ধরনের কণিকা থাকে। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, আর হচ্ছে অস্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা হচ্ছে যে সমস্ত কণিকা সকল পরমাণুর মধ্যে বিদ্যমান থাকে তাদেরকে বলে স্থায়ী মূল কণিকা। আর অস্থায়ী মূল কণিকা হচ্ছে যে সমস্ত কণিকা সকল পরমাণুর মধ্যে বিদ্যমান থাকে না, তারা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। এই স্থায়ী মূল কণিকার মধ্যে কণিকাগুলো হচ্ছে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলা সকল পরমাণুর মধ্যে বিদ্যমান। তবে হাইড্রোজেন ব্যতীত, হাইড্রোজেনের মধ্যে এই নিউট্রন নাই। আর বাকি 117টা মৌলিক পদার্থের মধ্যে আমাদের এই নিউট্রন আছে, তাই এদেরকে বলা হয় স্থায়ী মূল কণিকা। এই প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এদের কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো একটা ছকের মাধ্যমে তোমরা লিখে নেবে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনকে প্রকাশ করে ই দ্বারা, প্রোটনকে প্রকাশ করে পি দ্বারা, নিউট্রনকে প্রকাশ করে এন দ্বারা। ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.60 10⁻⁻90 কুলম। ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.60 10⁻⁻90 কুলম। প্রোটনের চার্জ হচ্ছে 1.60 10⁻⁻90 কুলম। এটা প্লাস, ওইটা কিন্তু মাইনাস, খেয়াল রাখবা অবজেক্টিভে আসলে খুব হুঁশিয়ারি। আর নিউট্রনের কোনো চার্জ নাই, এটা হচ্ছে চার্জের বৈশিষ্ট্য। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এর ভর, ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻⁻28 গ্রাম, অথবা 9.11 × 10⁻⁻31 কেজি।
ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। খেয়াল করো, তোমাদের কিন্তু অবজেক্টিভে অপশনগুলোতে কেজিতেও থাকতে পারে, গ্রামেও থাকতে পারে। গ্রাম হলে 28 আর কেজি হলে -31। প্রোটনের ভর হচ্ছে 1.67 ইন্টু 10⁻24 গ্রাম বা 1.67 ইন্টু 10⁻27 কেজি। 1.673। আর নিউটনেরটা হচ্ছে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম বা 1.675 ইন্টু 10⁻27 কেজি। এই হচ্ছে ভরের বৈশিষ্ট্য। আচ্ছা, ইলেকট্রনের আপেক্ষিক আদান বা আপেক্ষিক চার্জ। ইলেকট্রনেরটা হচ্ছে -1, প্রোটনেরটা হচ্ছে +1, নিউটনেরটা হচ্ছে 0। এই হলো প্রোটন অর্থাৎ স্থায়ী মূল কণিকা, প্রোটন, ইলেকট্রন, নিউটন নিয়ে তাদের বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপেক্ষিক ভর। আপেক্ষিক ভর ইলেকট্রনের হচ্ছে 0, প্রোটনের হচ্ছে 1, নিউটনের হচ্ছে 1। এই হচ্ছে আপেক্ষিক ভর। তাই এগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউটনের কিছু বৈশিষ্ট্য। এগুলো অবজেক্টিভে আসবে অথবা জ্ঞানমূলকে। এরপর দেখো আমরা এই স্থায়ী মূল কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউটনের বর্ণনা গেল। এখন আমরা পড়ব পরমাণু পরিচিতি। পরমাণু পরিচিতি একটা পরমাণুকে এইভাবে প্রকাশ করে সাধারণত। আর এইদিকে থাকে প্লাস অর মাইনাস, অর্থাৎ এখানে এক্স হচ্ছে মৌলের প্রতীক। এক্স হচ্ছে মৌলের প্রতীক, অর্থাৎ এক্স এর জায়গায় যে থাকবে সে হচ্ছে মৌলের প্রতীক। জেড এর জায়গায় যে থাকবে সে হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা, যেহেতু তোমরা ক্লাস 8-এ পারমাণবিক সংখ্যা পড়ে আসছো, তাই শুধু সংখ্যাটুকু বলতেছি। অর্থাৎ কোনো মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে বলা হয় ওই মৌলের পারমাণবিক সংখ্যা, যাকে জেড দ্বারা প্রকাশ করে। কোনো মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান ধনাত্মক কণিকা অর্থাৎ প্রোটন সংখ্যাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। এক্স হচ্ছে মৌলের প্রতীক, জেড হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান ধনাত্মক কণিকা বা প্রোটন সংখ্যাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর এ হচ্ছে পারমাণবিক মৌলের পারমাণবিক ভর সংখ্যা, অথবা এটাকে বলে নিউক্লিয়ন সংখ্যা। এটাকে বলে নিউক্লিয়ন সংখ্যা। এর সংজ্ঞা হচ্ছে কোনো মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। অর্থাৎ কোনো মৌলের নিউক্লিয়াসের ভরটাই হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। অর্থাৎ কোনো মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকেই বলা হয় ওই মৌলের পারমাণবিক ভর সংখ্যা। ইহাকে ইয়া দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে প্লাস এগুলো হচ্ছে চার্জ, আর মাইনাস এটাও চার্জ। তবে প্লাসের ক্ষেত্রে একরকম ব্যবহার, মাইনাসের ক্ষেত্রে একরকম ব্যবহার। এখন আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। তোমরা আবার বইয়ের একটা কাজ আছে, ওই কাজটুকু তোমরা বাসায় করবে। যেমন অ্যালুমিনিয়াম, আমরা জানি অ্যালুমিনিয়াম একটা মৌলিক পদার্থ যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, আর এখানে হচ্ছে 27।
আচ্ছা এটা এখন আমি যদি বলি এই মৌলের প্রোটন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত, হ্যাঁ এই সংখ্যাগুলা কিভাবে বের করব? দেখো অ্যালুমিনিয়ামের নিচের কৌণিক বিন্দুতে যা থাকবে তা হচ্ছে প্রোটন সংখ্যা, চোখ বন্ধ করে বসাই দিবে প্রোটন সংখ্যা, এবং প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান, তাই প্রোটন সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা তত। এই কারণে পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ, কারণ ধনাত্মক কণিকা ঋণাত্মক কণিকা পরস্পর পরস্পরকে নিষ্ক্রিয় করে, তাই সকল পরমাণু চার্জ নিরপেক্ষ। আর নিউট্রন হবে এটারে আমরা প্রকাশ করছিলাম এ দ্বারা, আর এটারে প্রকাশ করছিলাম জেড দ্বারা। নিউট্রন হবে এ থেকে জেড মাইনাস, তাহলে 27 থেকে 13 মাইনাস করলে নিউট্রন কত থাকে, অর্থাৎ 27 থেকে 13 যাবে 14। তাই এইভাবে হবে মৌলের পরিচিতি, অর্থাৎ অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, ইলেকট্রন সংখ্যা 13, আর ভর সংখ্যা নিউট্রন সংখ্যা হবে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস, তাই তার নিউট্রন সংখ্যা হচ্ছে 14। তো এরকমভাবে আরেকটা মৌলিক পদার্থ আমরা দেখাই, যেমন এই ক্লোরিন আমরা মৌলিক পদার্থ জানি। এটা যদি আমি বাইর করতে বলি প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 17, অর্থাৎ নিচের কৌণিক বিন্দুতে যা থাকবে তা হচ্ছে ওই মৌলের প্রোটন সংখ্যা, এবং প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান, তবে কোনো কোনো ক্ষেত্রে অসমান থাকে, আর আমরা পরে দেখাবো। আর নিউট্রন সংখ্যা হবে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস, তো 35 তে 17 যাবে 18, এই হলো নিউট্রন সংখ্যা। এখন আমরা দেখব কিছু ব্যতিক্রমী, যেমন আরেকটা মৌলিক পদার্থ, আমি এটা এক্স দ্বারা সূচিত করতেছি, জানি না এর প্রতীক কি। এক্স কোনো মৌলের প্রতীক নয়, সে প্রতীকী অর্থে ব্যবহৃত হচ্ছে। যেমন এটা দিলাম 11 আর এটা দিলাম 23। এখন তোমাকে বললাম প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, মৌলের প্রতীকটা কি, বা মৌলটা কেডা আর কি, মৌলটা কে। এখন এক্স মৌলের প্রোটন কত? নিঃসন্দেহে 11, কারণ নিচের কৌণিক বিন্দুতে 11। ইলেকট্রন কত? প্রোটন সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা তত। এখন নিউট্রন সংখ্যা কত হবে? 23 তে 11 মাইনাস 12। এখন আমরা জানি প্রোটন সংখ্যা 11 কার? প্রোটন সংখ্যা 11 হচ্ছে সোডিয়ামের, তাই আমরা মৌলের প্রতীকে বলবো সোডিয়াম। কিভাবে জানবো? আমরা 1 থেকে কমপক্ষে 40 পর্যন্ত বা 50 পর্যন্ত মৌলিক পদার্থের নাম যথাক্রমে শিখব। যেমন 1 হচ্ছে হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম, 4 বেরিলিয়াম, 5 বোরন, 6 কার্বন, 7 নাইট্রোজেন, 8 অক্সিজেন, 9 ফ্লোরিন, 10 নিয়ন, 11 সোডিয়াম, 12 ম্যাগনেসিয়াম, 13 অ্যালুমিনিয়াম, 14 সিলিকন, 15 ফসফরাস, 16 সালফার, 17 ক্লোরিন, 18 আর্গন, 19 পটাশিয়াম, 20 ক্যালসিয়াম, ইত্যাদি ইত্যাদি। এইভাবে তোমরা 40-50 পর্যন্ত শিখবা। এখন দেখো আরো কিছু ব্যতিক্রমী মৌলের প্রতীক আছে, মৌলের পরিচিতি আছে। যেমন এই যে অ্যালুমিনিয়াম এরকম, আবার এখানে যে এরকম থাকে 3+। এটার ক্ষেত্রে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন কত হবে? প্রোটন কত? নিঃসন্দেহে 13। ইলেকট্রন কত? এখন এই ইলেকট্রনের সমস্যা, যদি এখানে 3+ থাকে অথবা শুধু প্লাস, এটাতে 3+ এভাবে না দেয়, 3টা প্লাস দেওয়া যেতে পারে, অথবা 3+ দেওয়া যেতে পারে। 3+ দিলেও বুঝতে হবে আমার 3টা ইলেকট্রন সইরা গেছে যদি প্লাস থাকে। বাস্তব জীবনে কিন্তু উল্টা, যদি প্লাস থাকে তাহলে মনে রাখতে হবে 3টা ইলেকট্রন সরে গেছে। তার মানে ইলেকট্রন কত হওয়ার কথা? তার 13। যেহেতু 3টা ইলেকট্রন সরে গেছে তাহলে তার ইলেকট্রন থাকবে 10। আর নিউট্রন হবে
10টা ইলেকট্রন সইরা গেছে দেখে 27 থেকে 10 মাইনাস হবে না, 27 থেকে আমি বলছি পারমাণবিক পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে, অর্থাৎ প্রোটন সংখ্যা বাদ দিলে যা থাকবে তা হচ্ছে নিউটন, অর্থাৎ 14। 27 থেকে 13 যাবে 14। তে তোমরা তোমাদের এই রসায়নের 3য় অধ্যায়ের এই টপিকসটা নিয়ে একটা কাজ আছে, কাজটুকু তোমরা বাসায় বসে করবা। যদি সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাবা। এরপর দেখো ক্লোরিন হচ্ছে এরকম, যদি এরকম মাইনাস থাকে, এটা কিন্তু 1 মাইনাস, মাইনাস 1 মানে একটা মাইনাস, এরকম অনেক সময় 2 মাইনাস 3 মাইনাস থাকতে পারে। তো এটার প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। প্রোটন কত? নিঃসন্দেহে 17, নিউট্রন কত? 35 থেকে 17 যাবো 18, চোখ বন্ধ করে লিখে ফেলবা, 35 থেকে 17, 18। এখন ইলেকট্রনের ক্ষেত্রে এখানে কিন্তু একটা মাইনাস, তার মানে একটা ইলেকট্রন বাইরে থেকে আসছে এখানে, তার মানে তার ইলেকট্রন হচ্ছে 18। এই হলো তার পরমাণু পরিচিতি। সবাই পারবা তো ইনশাল্লাহ? হ্যাঁ, পারার কথা। এরপর দেখো, এরপর আমরা পড়বো আপেক্ষিক পারমাণবিক ভর, খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞাটা হচ্ছে কোন মৌলের, দেখো এটা সূত্র হিসেবে মনে রাখবা, তাহলে তোমার সংজ্ঞা তুমি বলতে পারবা। আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু হচ্ছে কোন মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। অর্থাৎ কোন মৌলের একটি পরমাণুর ভর এবং কোন মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, তাকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে। অর্থাৎ কোন মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ যত গুণ ভারী, তাকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে। তো কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এটার একটা ফিক্সড মান আছে। এই মানটুকু হচ্ছে 1.66 10⁻⁻19 গ্রাম। কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের একটা ফিক্সড মান আছে, মানটুকু হচ্ছে 1.66 এটা 19 না, 10⁻⁻24 গ্রাম। 1.66 10⁻⁻24 গ্রাম। এখন আমরা এই আপেক্ষিক পারমাণবিক ভরের কিভাবে অঙ্ক সমাধান করা হয় ওইটা আমরা শিখব। যেমন বলা হইল জিঙ্কের আপেক্ষিক পারমাণবিক ভর কত? জিঙ্কের এই অংশটুকু, এই জিঙ্কের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা দ্বিতীয় ক্লাসে পড়ব। কারণ এই জিঙ্ক, এই আপেক্ষিক পারমাণবিক একটি মৌলের, কোনো মৌলের একটি পরমাণুর ভর বের করতে গেলে তোমার মূল জিনিসটা বুঝতে হবে। এই অঙ্কটুকু আমাদের দ্বিতীয় পার্টে থাকবে। তো যারা তোমরা নিয়মিত হবা, তোমরা দ্বিতীয় পার্ট থেকে দেখে নিবা। তো এটা আমরা এই অংশটুকু এই ভিডিওতে বাদ দিলাম। এরপর দেখো আপেক্ষিক আণবিক ভর। যেমন ধরো একটা অণু, যে আমরা অনেক সময় বলি না সালফিউরিক অ্যাসিড, এরকম ভিন্ন ভিন্ন পদার্থ আছে, অনেক পদার্থ আছে। যেমন কার্বন ডাইঅক্সাইড,
অনেক গ্যাসীয় পদার্থ আছে। তো এইরকম যেমন আমি সংকেতগুলো লিখতেছি, H2SO4 এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, CO2 এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ফসফরিক অ্যাসিড। ঠিক আছে? সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কি? আমরা জানি তোমরা এই নিউক্লিয়ন সংখ্যা পড়ছো, অর্থাৎ কোনো মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা। তো হাইড্রোজেনের নিউক্লিয়ন সংখ্যা কত? অর্থাৎ হাইড্রোজেনের ভর সংখ্যা, হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 1। কয়টা হাইড্রোজেন? 2টা, 2 হবে গুণ, প্লাস সালফার, সালফার হচ্ছে 16 নম্বর মূল, অর্থাৎ তার প্রোটন হচ্ছে 16টি, তাই তার ভর হবে 32। এটা ভর সংখ্যাগুলো মুখস্থ করতে হবে। আর অক্সিজেন হচ্ছে 16, তো 16 অক্সিজেন কয়টা? 4টা, তাই 4 গুণ। তাহলে এটা হবে, এটা যোগ করলে হবে 98 গ্রাম। এটাই হচ্ছে এই যৌগের আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর। এরপর দেখো নাইট্রিক অ্যাসিড, HNO3, হাইড্রোজেন হচ্ছে 1, হাইড্রোজেন এখানে একটা তাই একই। নাইট্রোজেন হচ্ছে 7, এটা হচ্ছে 14, অক্সিজেন হচ্ছে 16 গুণ 3, 48 আর 14 কত? 48 আর 14 হচ্ছে 62, 63। তো এটাই হবে তার আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর। তোমাদের জন্য H3PO4 CO2 এটা এগুলো তোমার কাজ থাকবে। আরও কিছু মৌলিক পদার্থ লিখে দিই, C6H12O6 এইটার আপেক্ষিক আণবিক ভর বের করবা। আরও কিছু লিখে দিই, C6H8O7 এটার আপেক্ষিক আণবিক ভর বের করবা। H2H2O7 এটার আপেক্ষিক আণবিক ভর বের করবা বাসায়। এরপর আমরা পড়ব আইসোটোপ, আজকের ক্লাসের সর্বশেষ টপিকস এবং সর্বশেষ অংশ। আইসোটোপ হচ্ছে, তোমরা এই অংশটুকু এইটাই কিছুটা পড়ে আসছিলা। আইসোটোপের সংখ্যা হচ্ছে একই মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু পারমাণবিক ভর সংখ্যা ভিন্ন, অর্থাৎ পারমাণবিক সংখ্যা একই কিন্তু পারমাণবিক ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরকে আইসোটোপ বলে। যেমন এই হাইড্রোজেন এরকম, যেখানে দেওয়া হাইড্রোজেনের এটা হচ্ছে প্রোটন সংখ্যা, নিচে যা থাকে এটা হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা প্রত্যেকটারই সমান, অর্থাৎ পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা কি সমান? ভর সংখ্যা কি সমান নয়, অর্থাৎ ভর সংখ্যা ভিন্ন। অর্থাৎ পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন। এইরকম মৌলিক পদার্থগুলারে পরস্পরের আইসোটোপ বলে। এখানে দেখো আরো আছে, যেমন ধরো কার্বন, দেখো এখানে পারমাণবিক সংখ্যা একই, প্রতিটা কিন্তু একই সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, তাই এরা পরস্পরের হচ্ছে আইসোটোপ। এরা কি পরস্পরের আইসোটোপ। ঠিক এরকম আরো আছে, যেমন ক্লোরিন, দেখো এখানে পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন। একই মৌলের, খেয়াল রাখতে হবে, একই মৌল হতে হবে, ভিন্ন ভিন্ন মৌলের হলে হবে না। একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে তারা পরস্পরের আইসোটোপ বলবে। এরকম আরও আছে, যে কপারের হচ্ছে 63 আর হচ্ছে 65 আর এর হচ্ছে 29। দাও পারমাণবিক সংখ্যা দেওয়া সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন। এইরকম বৈশিষ্ট্য যাদের মাঝে আছে, যে মৌলের আছে সেই মৌলের প্রত্যেকের আইসোটোপ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অংশটুকু যতটুকু আলোচনা করা হয়েছে ততটুকুর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তো তোমরা ওই প্রবলেমগুলা কমেন্টস করে জানাবে। অনেকে আমার ফোন নাম্বার জানো, তোমরা ফোন দিয়ে জানতে পারো, অথবা কমেন্টসে জানালে বেশি ভালো হয়, কারণ ওটা আমি সবসময় দেখতে পাবো। কমেন্টসে জানাবে সবাই, ফোন দিয়ে ব্যস্ততা করার দরকার নাই।
তোমরা এই এই অংশটুকুর মধ্যে যা সমস্যা আছে তা আমাকে অবশ্যই জানাবা, এবং আমি পরবর্তী ভিডিওগুলোতে এগুলার সমস্যা ক্লিয়ার করার জন্য প্রস্তুত থাকবো।